আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ২রা জানুয়ারি ২০২৫ তারিখে যাদের পরীক্ষা, তাদের রুটিন প্রকাশের পর থেকে শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস দিয়ে চলছিলাম। আমরা ৩টি পার্টেরই আলাদা আলাদা ক্লাস দিচ্ছি, আলাদা আলাদা সিরিয়ালে ক্লাস দিচ্ছি। এ পর্যায়ে আমরা প্যাসেজ পার্টের ৩য় ক্লাস করব ইনশাআল্লাহ। ক্লাসটি করার জন্য তোমরা আমার সাজেশনস বইয়ের পেজ নম্বর ১৪ অর্থাৎ ১৪ বের করো। আজকে আমরা পড়ব হচ্ছে তোমার ইউ ক্যান নট টেক আ গুড বুক অ্যাজ, একটা ভালো বইয়ের পড়ার যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে। তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছো, তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে। যারা এখনো পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি, তোমরা অতি সত্বর বইটি সংগ্রহ করতে পারো। তোমরা যদি ৭ দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো, ইনশাআল্লাহ 50%ও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের, তুমি নিশ্চিত পাস করে যাবে। একেবারে শর্ট, প্যাসেজ, গ্রামার এবং রাইটিং ৩টি পার্টের শর্ট সাজেশনস উত্তরসহ দেয়া রয়েছে। তো সাজেশনসটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে। তোমাদের সাজেশনস বইটির মূল্য হচ্ছে ৳৪০০। সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি। আ ৳৪০০ খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও, তাহলে তুমি নিশ্চিত পাস করে যাবে ইনশাআল্লাহ। আর ক্লাস তো রয়েছেই। তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এটা মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাস করে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের প্যাসেজই বেশি এসে থাকে, যে একটু দার্শনিক বা একটু ফিলোসফিক্যাল টাইপের প্যাসেজ কিন্তু পরীক্ষায় বেশি আসে। চলো আলোচনা করি। ইউ ক্যান নট টেক আ গুড বুক। তুমি একটা ভালো বইকে এমনভাবে নিতে পারবে না, অ্যাজ ইফ যেন মনে হয় ইট আর আ মেডিসিন, যেন বইটি একটি ওষুধ আপনার কাছে। বইকে তো আর ওষুধের মতো গেলা যাবে না। না বুঝে আমরা মুখে দিলাম, গিলে ফেললাম। ব্যাপারটা এরকম নয়। বইটাকে পড়ার ক্ষেত্রে কিছু মজার দরকার, সেটা কিন্তু ওষুধ নয়। ১ম লাইনের কথাটা এরকম, ইট ইজ রুড টু দ্য বুক। বইয়ের পক্ষে এই ওষুধ খাওয়ার মতো কাজটি নিষ্ঠুর কাজ। অ্যান্ড ভেরি সিলি ফ্রম আওয়ার ওন পয়েন্ট অফ ভিউ, এবং আমাদের নিজেদের দৃষ্টিকোণ থেকেও সেটা মূর্খতার পরিচায়ক। বাই অ্যাপ্রোচিং ইট, বইয়ের কাছে গিয়ে বাই অ্যাপ্রোচিং ইট, এভাবে যদি আমরা বলি বা এভাবে অগ্রসর হই, ইন দ্যাট ওয়ে, এভাবে যদি অগ্রসর হই বা এভাবে যদি বই আমরা পড়ি না বুঝে, ইউ মেক শিওর অফ লুজিং এনিথিং, আপনি নিশ্চিত থাকেন যে আপনি কিছু হারাবেন। ইট মাইট হ্যাভ বিন টু গিভ ইউ, যে ব্যাপারটা বই আপনাকে দিতে চলছিল, আপনি সেই বিষয়টাকে হারিয়ে ফেলবেন। ইউ অনলি বিগান টু গেট গুড, আপনি কেবলমাত্র শুরু করেছেন টু গেট গুড ফ্রম আ বুক, একটি বই থেকে ভালো জিনিস পেতে। হোয়েন ইউর স্পিরিট, যখন আপনার হৃদয় বা আত্মা, অ্যান্ড দ্য বুকস স্পিরিট, এবং বইয়ের হৃদয়, কাম টুগেদার, একসাথে মিলিত হয়। এখানে একটা প্রশ্ন, যে আমরা বই থেকে ভালো কিছু তখনই পেতে পারি যখন আমার আত্মা এবং বইয়ের আত্মা একই হয়ে যায়। আ বুক ইজ লাইক আ লিভিং পারসন, একটা বই হচ্ছে একটি জীবন্ত ব্যক্তির মতো। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কথা বলতে চাই, তিনি একজন মৃত, তিনি মরে গেছেন। আমরা কিন্তু তার বই পড়লে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কথা বলতে পারি। আমরা কাজী নজরুল ইসলামের সাথে কথা বলতে চাই, তাহলে তার বইগুলো পড়লে প্রকারান্তরে তার সাথেই কথা বলা হয়ে যায়। তো যার কারণে বলা হয়ে থাকে বুক ইজ লাইক এ লিভিং পারসন, বইটা হচ্ছে একটি জীবন্ত ব্যক্তির মতো। ইউ মাস্ট মিট ইট, আপনাকে এই বইয়ের সাথে সাক্ষাৎ করতে হবে অ্যাজ আ ফ্রেন্ড, বন্ধু হিসেবে। অ্যান্ড অ্যাক্টিভলি, এবং সক্রিয়ভাবে সাক্ষাৎ করতে হবে। লাইক ইট ইফ এনি গুড ইজ টু পাস বিটুইন ইউ, যাতে করে আপনাদের দুজনের মধ্যে ভালো কিছু অতিক্রান্ত হয়। আর রিজন, একটা কারণ, হোয়াই পিপল অ্যাট স্কুল রিড বুকস, স্কুলে বসে মানুষ যে কারণে বই পড়েন, ইজ টু প্লিজ দেয়ার টিচার, তাহলে তাদের শিক্ষকদেরকে সন্তুষ্ট করা, খুশি করা। দ্য টিচার হ্যাজ সেড দ্যাট দিস, শিক্ষক এটা বলেছেন যে, দ্যাট ওইটা, অর দ্য আদার ইজ এ গুড বুক, শিক্ষক বলে থাকেন এটা ওটা এটা ভালো বই। অ্যান্ড দ্যাট ইজ এ সাইন অফ গুড টেস্ট টু এনজয় ইট, এবং এটাই হচ্ছে একটি বইকে উপভোগ করার
প্রকৃত স্বাদ, এটা শিক্ষক বলে থাকেন। সো আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, তাই অনেক সংখ্যক ছেলে মেয়ে অ্যানসাক্স টু প্লিজ দেয়ার টিচার, যারা তাদের শিক্ষককে সন্তুষ্ট করার জন্য উদ্বিগ্ন থাকে, গেট দ্য বুক, তারা বইটি নেয়, অ্যান্ড রিড ইট, এবং এটাকে পড়ে ফেলে। 2 or 3 of them, তাদের মধ্যে কেবল 2 বা 3 জন মে জেনুইনলি লাইক ইট, হয়তো তারা সত্যিকার অর্থে বইটিকে পছন্দ করে। ফর ইটস ওন সেক, হয়তো তার নিজের জন্য, অ্যান্ড বি গ্রেটফুল টু দ্য টিচার, এবং সে শিক্ষকের প্রতি কৃতজ্ঞ থাকে যে শিক্ষক আমাকে বলেছেন যে ওই বইটি ভালো, আমি ভালো করে পড়েছি, আমি উপকৃত হয়েছি। ফর পুটিং ইট ইন দ্য ওয়ে, নিজের মানে বইটাকে সঠিক পথে পরিচালিত করার জন্য। বাট মেনি উইল নট অনেস্টলি লাইক ইট, কিন্তু অনেকেই কিন্তু সত্যিকার অর্থে এই শিক্ষক যে বইটা সাজেস্ট করবেন সেটা কিন্তু পছন্দ করবে না। অর উইল অনেস্টলি লাইক ইট, হয়তো এটাকে সৎভাবে পছন্দ করবে কেউ কেউ হয়তো। অর উইল পারসুয়েট দেমসেলভস, হয়তোবা নিজেদেরকে পরিচিত করবে দ্যাট দে লাইক ইট, তারা এটাকে পছন্দ করে। অ্যান্ড দ্যাট ডাজ আ গ্রেট ডিল অফ হার্ম, এবং এটাই অনেক রকমের ক্ষতি তৈরি করে। দ্য পিপল হু ক্যান নট লাইক দ্য বুক, যে ব্যক্তি বইটিকে পছন্দ করতে পারে না, রান দ্য রিস্ক অফ টু থিংস হ্যাপেনিং টু দেম, সে যে ব্যক্তি এটি বইকে পছন্দ করে না কিন্তু সেই বইটি তার পড়তে হচ্ছে, সে দু ধরনের বিপদ বা ঝুঁকি তার দিকে ডেকে আনে। আইদার দে আর পুট অন দ্য আইডিয়া অফ ক্লাসিক্যাল নোভেলস, হয়তো সে ধ্রুপদী উপন্যাসের ধারণা গ্রহণ করে। অর দে টেক ইট ডিসলাইক, অথবা তারা একটি অপছন্দ তৈরি করে টু ডিকেন্স, মানে বিখ্যাত লেখক চার্লস ডিকেন্সের কথা বলা হচ্ছে। চার্লস ডিকেন্সের মতামত অনুসারে সেই চার্লস ডিকেন্সের যে একটা বিখ্যাত এসে রয়েছে অফ স্টাডিজ, সেই অফ স্টাডিজ বইতে বই পড়ার যে একটা স্বাদ বিস্বাদের কথা বলা হয়েছে। তার মানে কেউ কেউ চার্লস ডিকেন্সের মতামত অনুসারে কেউ কেউ বইকে অপছন্দ করতে পারে। অ্যান্ড ডিসাইড ফার্মলি, এবং সে সিদ্ধান্ত নিতে পারে শক্তিশালীভাবে, নেভার টু ওয়েস্ট দ্যার টাইম, যে সে তার সময়কে নষ্ট করবে না, অন এনিথিং অফ শর্ট এগেন, মানে এই টাইপের কাজ করে সে পুনরায় তার সময়কে নষ্ট করবে না, সেটা সে সিদ্ধান্ত নিতে পারে। আচ্ছা, অর দে গেট গিলটি, অথবা তারা দোষী অনুভব করেন, কনসায়েন্স, বিবেককে, মানে তারা মানে নিজের বিবেককে বা নিজের চিন্তা ভাবনায় সে দৃঢ়ভাবে সে দোষী বোধ করে অ্যাবাউট দ্য হোল থিং, পুরো জিনিসটা সম্পর্কে। অ্যান্ড দে ফিল দ্যাট, এবং তারা অনুভব করে যে দে ডু নট লাইক, তারা পছন্দ করে না, হোয়াট দে ওট টু লাইক, তাদের যা পছন্দ করা উচিত, ওট টু মানে উচিত। অ্যান্ড দ্যাট দেয়ারফোর দেয়ার ইজ সামথিং রং উইথ দেম, এবং তারা মনে করেন যে কোনো কিছু ভুল তাদের সাথে হচ্ছে। দে আর কোয়াইট মিস্টেকেন, তারা তাদের সম্পূর্ণই ভুল হয়ে যায়, অফকোর্স অবশ্যই। দেয়ার ইজ নাথিং রং উইথ হিম, তাদের সাথে ভুল আসলে হয় না। দ্য মিস্টেক হ্যাজ অল বিন ইন দ্য টিচার সাইড, ভুলটা হচ্ছে শিক্ষকদের পাশে, বা শিক্ষকরা ভুলটা করে থাকেন। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ দ্যাট, যা ঘটেছে তা হলো যে দে হ্যাভ বিন শুপড আপ, তাদের দে হ্যাভ বিন শুপড আপ, শুপ আপ শব্দ ঢেলে দেওয়া বা জোর করে চাপিয়ে দেওয়া। মনে করো তুমি ভাত খেতে চাচ্ছ না, ছোট বাচ্চাদেরকে ভাত খেতে চায় না তারা, তাদেরকে জোর করে খাইয়ে দেওয়া, এটা হচ্ছে শুপ আপ করা। তো দেখো কি বলছে যে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ দ্যাট, যে ঘটনা ঘটেছে সেটা হলো যে দে হ্যাভ বিন শুপড আপ অ্যাগেনস্ট আ বুক, তাদেরকে একটা বইয়ের কাছে ঠেলে দেওয়া হচ্ছে, বিফোর দে আর রেডি ফর ইট, তারা যে বইটার জন্য প্রস্তুত নয়। এটা কিন্তু আমরা দেখি যে বিভিন্ন স্কুল কলেজে যে ছাত্রছাত্রীরা বইটি পড়তে পারবে না, বিশেষ করে প্রাইমারি লেভেলে আমরা দেখি যে একটা বাচ্চাকে কত কঠিন কঠিন বই তাদেরকে ধরে দেওয়া হয়, হয়তো সে সেটাকে বোঝে না, তো কিন্তু তাকে সেটা দিয়ে দেওয়া হয় আর কি। ইট ইজ লাইক গিভিং আ ইয়ং চাইল্ড, এটা যেন একটি বাচ্চাকে প্রদান করা ফুড, খাবার, অনলি সুইটেবল ফর অ্যান অ্যাডাল্ট, যে খাবারটি হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য উপযুক্ত, সেই খাবারটি যেন একটা ছোট্ট বাচ্চাকে দেওয়া। রেজাল্ট, যার ফলাফল হলো ইনডাইজেশন, মানে হচ্ছে তোমার ইনডাইজেশন, তোমার কি বলে অপরিপাক, মানে পরিপাক যেটা না, কি বলে যে বদহজম বলতে পারো তুমি। ভায়োলেন্ট স্টোমাক এক, মারাত্মক তোমার পেটে ব্যথা। অ্যান্ড এ রুটেড ডিসলাইক, এবং একটি কঠিনভাবে অপছন্দ, অরুচি, অফ দ্যাট আর্টিকেল অফ ফুড, ওই খাবারের প্রতি একটি, বা ওই আর্টিকেল বা ওই পড়ার ভিতরে একটি বিশাল
অরুচি তৈরি হয় ফর এভার মোর, চিরদিনের জন্য। এটাই হচ্ছে এর ফলাফল। সুপ্রিয় পরীক্ষার্থীরা, আমাদের এই প্যাসেজের মূল যে সামারি সেটা হচ্ছে মেইন আইডিয়াটা আমরা বের করি। মেইন আইডিয়াটা হচ্ছে একটি বই পড়ার যে পদ্ধতি সেটা। আর আমাদের সাপোর্টিং আইডিয়াগুলো আমরা প্যাসেজ থেকে খুঁজে নেব। তো এখন আমরা প্রশ্নের দিকে চলে যাব। প্রশ্নে কি চেয়েছে? ন্যাচারালি ৫ টি প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। তো ৫ টি প্রশ্নে ২০ থাকে। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি আমাদের ৪ টা আসে। তো ৪ টা আসলে ভালো, আবার ৫ টাও আসতে পারে, অসুবিধা নেই। আমাদের প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো। তো সুপ্রিয় পরীক্ষার্থীরা, প্যাসেজের অ্যান্সার করার জন্য তোমাকে ১ম এ লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1, যেহেতু এটা এক দাগের প্রশ্নটা থাকবে। তো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1 লিখে তুমি তারপর উত্তর করবে। আর উত্তরের ক্ষেত্রে অবশ্যই তুমি এবিসিডি যেহেতু থাকবে, এবিসিডিটা মাঝখান বরাবর লিখবা। তাহলে স্যারেদের বুঝতে অসুবিধা হবে না, সুবিধা হবে। মাঝখানে যদি তুমি লেখো তাহলে ভালো হয়। তার ১ম প্রশ্নটা কি করেছে? এর আগের উত্তর। When does a person get good from a book? একজন ব্যক্তি একটি বই থেকে ভালো জিনিস পায় কখন? একজন ব্যক্তি একটি বই থেকে ভালো জিনিস পায় তখনই যখন বইয়ের আত্মা এবং ওই আ মানুষের আত্মা একত্রিত হয়ে যায়। এই ব্যাপারটি কিন্তু প্যাসেজে বলা আছে। এখন একটা প্যাসেজ থেকে দেখি। প্যাসেজে কিন্তু এখানে বলেছে যে আ কই এটা। You only began to get good from a book when your spirit and the book's spirit come together. এই লাইনটিতে যদি আমি একটু কপি করে নিয়ে যাই, আমি যদি এখানে অ্যান্সারটি করি, একটু পরিবর্তন করতে হবে যেহেতু প্রশ্নে বলেছে when does a person get good from a book? তাহলে আমরা বলব you only began to get, এটা আমরা বলব না, আমরা বলব হচ্ছে a person, একজন ব্যক্তি gets gets good from a book when his spirit and the book's spirit come together. হলো? বুঝতে পারছো কিনা তোমরা? দেখো এখান থেকে আমরা কিন্তু একটু সাজিয়ে উত্তরটা করলাম যে when does a person get good from a book? তাহলে বলবো a person gets good from a book. একটা মানুষ বই থেকে ভালো জিনিসটি পেতে পারে when his spirit and the book's spirit come together. যখন বইয়ের আত্মা এবং তার আত্মা একত্রিত হয়ে যায়। ২ নম্বর প্রশ্নতে বলেছে what happens to a person who cannot like the book? যে ব্যক্তি বইটিকে পছন্দ করে না তার ক্ষেত্রে কি ঘটে? আচ্ছা, তার ক্ষেত্রে কি ঘটে? আমরা শেষের যে গুলো দেখতে পাচ্ছি, শেষ থেকে দিতে পারি অথবা অনেক কিছুই হতে পারে। এখানে উত্তর আছে। আমরা যদি খুঁজে নেই যে এখান থেকে দেখো, "The people who cannot like the book", আমরা এখান থেকে লাইনটা যদি কপি করে নেই, এক ফুল স্টপ, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে আ বড় একটা ফুল স্টপ, রাইট? একটা ফুল স্টপ থেকে উত্তরটা নিচ্ছি আমরা। তাহলে the people who cannot like the book run the risk of two things happening to them. তাদের প্রতি দুটো ঝুঁকি তৈরি হয়। Either they are put on the idea of classical novels or they take a dislike to Dickens and decide firmly never to waste their time on anything of the sort again, or they get guilty conscience about the whole thing. They feel that they do not like what they ought to like and that therefore there is something wrong with them. একটু বড় কিন্তু লিখতে হবে আসলে ২ টা নম্বর খেয়াল করে দেখো। তো যেখানে যেরকম উত্তর দেখো, এইবার কিন্তু এক লাইনে উত্তর হয়ে গেছে। আর এখানে কিন্তু দীর্ঘ একটি লাইনের মধ্যে উত্তরটা করতে হচ্ছে। সো একটু বড় ছোট হতেই পারে। তো সেটা একটু দেখে নেবে। অসুবিধা নেই। এরকমই লিখতে হবে। তারপর ২ নম্বরের প্রশ্নের উত্তর। দেখো ২ নম্বরের প্রশ্ন আমরা মাঝখানে বি লিখে নেব। মাঝখানে লিখব বিটা। ঠিক আছে? এরপর আমরা উত্তরটা করব। এখানে বলেছে হোয়াট ইস দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস? তো সেক্ষেত্রে আমরা কি করি? ২ টি বক্স করব। ঠিক আছে? আমরা ২ টো বক্স করব। ২ টো বক্স করে আমরা ১ম টা লিখব হচ্ছে মেইন আইডিয়া। তো মেইন আইডিয়া যেহেতু একটা লিখতে হবে সেক্ষেত্রে ঘরটা একটু ছোট করব আমি। আর সাপোর্টিং আইডিয়া যেহেতু অনেকগুলো লিখব, বিশেষ করে আমাদের ৫ নম্বর থাকে সাধারণত। কিন্তু এখানে যদি ৫ টা প্রশ্ন আসে তাহলে ৪ থাকবে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া। যদি ৪ টা প্রশ্ন আসে তাহলে ৫ থাকবে। ঠিক আছে? তো আমরা যদি ৫ নম্বর পাই, আমরা সবসময় মেইন আইডিয়া ১ টা লিখব, সাপোর্টিং আইডিয়া ৪ টা লিখব। তো আসো এই বাক্যের যে মেইন আইডিয়া সেটা হচ্ছে কি বলতো? মেইন আইডিয়াটা হচ্ছে রিডিং এ বুক, একটা বই পড়া। এটাই কিন্তু আমাদের মূল আইডিয়া প্যাসেজের, যে একটা বই পড়া নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো আমরা এবার সাপোর্টিং এরিয়া গুলো লিখব। সাপোর্টিং এরিয়া লেখার ক্ষেত্রে আমরা প্যাসেজের হেল্প নিব। তো প্যাসেজ থেকে যে সকল আইডিয়া গুলো আলোচনা করেছে সেটা লিখব। যে কি বলতে পারি যে you only began to get good from a book when your spirit and book's spirit come together. এইটা আমরা যদি নেই, এই প্রথম আইডিয়াটা যদি নেই আমরা, যে ইউ না বলে আমরা লিখব হচ্ছে উই। যেহেতু আমরা ইউ কথাটা বলতে পারি না, সেকেন্ড পারসন প্যাসেজে থাকলে আমরা সেকেন্ড পারসন অবশ্যই এডিট করব। আমরা একটা উই বলতে পারি। We only began to get, began না বলে begin বলি, প্রেজেন্টে বলি।
We only begin to get good from a book when our spirit and the book's spirit come together. এটা হচ্ছে প্রথম আইডিয়া। সেকেন্ড আইডিয়া নাও, যেটা হচ্ছে বই পড়াটাকে সাপোর্ট করে এমন একটি আইডিয়া মেসেজ থেকে খুঁজে নেবো আমরা। বই পড়াটাকে সাপোর্ট করতে হবে। তো আসো আমরা সাপোর্ট করে এমন একটি আইডিয়া নেই। এ বুক ইজ লাইক এ লিভিং পারসন। এটা কিন্তু ভালো একটা আইডিয়া। আচ্ছা, গেল, এটা নিলাম আমরা। তারপরে আরেকটা আইডিয়া নিব, যেটা হচ্ছে একটু ভালো আইডিয়া হবে। সরি, কোনটা আইডিয়া দেওয়া যায়? যে a reason why people at school read is to please their teacher. এটা তুমি আইডিয়া নিতে পারো। এর ফলাফলটা কি? রেজাল্ট ইন ডাইজেশন, ভায়োলেন্ট স্টোমাক এক, এই আইডিয়াটা আমরা নিতে পারি। তাহলে আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, আইডিয়াগুলো সাজাবো। এ বুক ইজ লাইক এ লিভিং পারসন। তারপরে আবার বললাম 3 নম্বরে যে এ পারসন হোয়াই পিপল অ্যাট স্কুল রিড বুকস ইজ টু প্লিজ দ্য টিচার। রেজাল্ট, এর ফলাফল হচ্ছে ইনডাইজেশন, ভায়োলেন্ট স্টোমাকিক অ্যান্ড, আচ্ছা এটা হয়ে গেল। তো মেইন আইডিয়া সাপোর্টিং এর তোমরা এভাবে লিখবে। অবশ্যই বক্সটি পেন্সিল দিয়ে করবে, ভিতরের লেখাটি কলম দিয়ে লিখবে। হয়ে গেল। আমাদের মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া গুরুত্বপূর্ণ, কেননা এই মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া দিয়েই কিন্তু আমরা সামারি করে থাকি। মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া খুঁজে পেতে পারলে তোমার সামারিটা হয়ে যাবে। এরপর অবশ্য সি নম্বরে বলেছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিম্নোক্ত শব্দগুলোর মিনিং লেখো ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দেম। সেগুলো দিয়ে, মানে এই মূল শব্দগুলো দিয়ে তুমি বাক্য রচনা তৈরি করো। তো সেটা লেখার ক্ষেত্রে প্রথমে সি লিখবে মাঝখান বরাবর, তারপর একটা ঘর নিবা, আচ্ছা 4টা লিখছে বলছে, তাই তো? 4টা বলে 4টা, 5টা বলে 5টা। তো অসুবিধা নেই। আমরা যেটা যে বলছে প্রথমে লিখবো গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ড মানে প্রদত্ত শব্দ। এরপর হচ্ছে ওয়ার্ড মিনিং, মানে বাক্য রচনা। এরপর হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং। আসো সবাই একটু আমরা খেয়াল করি। চেয়েছে শব্দগুলো লিখে ফেলি। মেডিসিন না প্রথমে, এর ওয়ার্ড মিনিং দিতে হবে, মানে সিনোনিম টাইপের কিছু একটা। অ্যাপ্রোচ, এরপর হচ্ছে তোমার অ্যাডাল্ট। অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক। তারপরে হচ্ছে জেনুইনলি। তারপর বলতে পারো তোমার শিওর, নিশ্চিত। এরপর বলতে পারো অ্যানজাক্স, উদ্বিগ্ন। এরপর বলতে পারো তোমার কনসায়েন্স, বানানটা একটু ভুল আছে। কনসায়েন্স মানে বিবেক। তো আসো আমরা লিখি। প্রথমে আছে মেডিসিন। আমরা মেডিসিনের বিপরীত বলতে, মানে শব্দ বলতে পারি ড্রাগ, ড্রাগস। ড্রাগস বাক্য রচনা করো যে তোমার এ পেশেন্ট, একজন রোগীর, নিডস মেডিসিন, একজন রোগীর মেডিসিনের প্রয়োজন হয়। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে হচ্ছে কাছে আসা। সরি, কাম ক্লোজার। কাম ক্লোজার। আচ্ছা, এরপরে বাক্য রচনা করে অ্যাপ্রোচ দিয়ে, যেমন আওয়ার এক্সাম, আমাদের পরীক্ষা, ইজ অ্যাপ্রোচিং, আমাদের পরীক্ষা কিন্তু সামনে আসছে আমাদের, রাইট? আচ্ছা, পরীক্ষা সামনে চলে আসছে, তো কাজেই পড়াশোনা করতে হবে, এর কি বিষয়টা। এরপর অ্যাডাল্ট, অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক। তুমি অর্থ বলতে পারো মেচিওর, বাক্য রচনা করা যায় যে অ্যাডাল্ট দিয়ে। যেমন কি বলা যায় যে অ্যাডাল্ট পারসন হ্যাজ মেনি রেসপন্সিবিলিটিস। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। এরপর জেনুইনলি মানে অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, বাক্য রচনা করো। যেমন হি ডিড দ্য ওয়ার্ক জেনুইনলি, সে কাজটিকে জেনুইনলি করেছিল, মানে সঠিকভাবে বা প্রকৃতপক্ষে করেছিল। শিওর, নিশ্চিত, তাহলে সার্টেন বলতে পারো। যেমন শিওর, যে আই এম নট শিওর, আমি নিশ্চিত না। হি উইল কাম অর নট, সে আসবে কি না, না আসবে আমি নিশ্চিত না। অ্যানজাক্স, উদ্বিগ্ন বলতে পারো ওরিড। যেমন আই অ্যাম ওরিড, আই অ্যাম ওরিড অ্যাবাউট দি নিউজ, আমি সংবাদটি সম্পর্কে আসলে উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত। কনসায়েন্স, ইথিক্স মানে হচ্ছে তোমার নৈতিকতা, তো বা বিবেক। তো বাক্য রচনা করি কনসায়েন্স দিয়ে যে পিপল, a man should make
এ গুড ইউজ অফ হিজ কনসায়েন্স, মানুষের তার বিবেকের সঠিক ব্যবহার করা উচিত। তো এই হচ্ছে আমাদের সিটা হয়ে গেল। এবার ডি দেখে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সের কিওয়ার্ডটা কি? হাউ ডাজ ইট হেল্প আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস সেন্টেন্স। সুপ্রিয় পরীক্ষার্থীরা, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে কিওয়ার্ডটা পরীক্ষায় খুব একটা আসে না, কিন্তু যদি পরীক্ষা এসে যায় তাহলে কি করবা? তার জন্য অবশ্যই প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো। তো কিওয়ার্ডটা বের করো। কিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, যে শব্দটা না থাকলে ওই বাক্যের খুবই ক্ষতি হয়ে যাবে, বাক্যটার অর্থটাই প্রকাশিত হবে না, সেটিকে বলা কিওয়ার্ড। তো আমরা একটা সেন্টেন্সের কিওয়ার্ড বের করবো। আসো, প্রথম সেন্টেন্সের কিওয়ার্ড বলছে, প্যাসেজে গেলাম। প্যাসেজের প্রথম সেন্টেন্সটা খুব ভালো করে পড়ো। এই সেন্টেন্সটা একটু ভালো করে পড়ো। ইউ ক্যান নট টেক আ বুক, তুমি একটি বইকে নিতে পারো না, অ্যাজ ইফ গুড বুক আছে, অ্যাজ ইফ ইট ওয়ার আ মেডিসিন, যেন মনে হয় এটা একটা মেডিসিন। তাহলে তুমি যদি একটা বুককে নিয়ে এটাকে তুমি কিওয়ার্ড ধরো, ওই বুকটা যদি বাদ দিয়ে দেই, তুমি দেখো বাক্যটা পড়ো, বাক্যটা যদি পড়ো কি, ইউ ক্যান নট টেক এ গুড অ্যাজ ইফ ইট ওয়ার মেডিসিন, তাহলে কিন্তু বাক্যটির অর্থটা কোনো হবেই না। কাজেই গুড বুক শব্দটা কিন্তু এই বাক্যের একটা কিওয়ার্ড। সো আমরা এই বুক শব্দটাকে যদি গ্রহণ করে নিয়ে যাই, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি। তো এইটা লেখার ক্ষেত্রে তোমাদের একটা ফরম্যাট আছে, আমি তোমার এই সাজেশন বইতে আলোচনা করেছি, তোমরা দেখো একটু পিছনে গিয়ে, দুই এক পাতা পিছনে আসো, পিছনে আমিও যাচ্ছি, নিয়মে যাও, দেখো তোমরা এটা রয়েছে। নিয়মে আমি যাচ্ছি, দেখো এখানে কিওয়ার্ড শব্দটি লেখা নিয়ম, শর্ট টেকনিক, রাইট? এই শর্ট টেকনিকটা তোমরা এখান থেকে আমি জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি এবং এই শর্ট টেকনিকটা ওইখানে ছেড়ে দেবো, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, আমি 10 নম্বরে ছিলাম, এইখানে ছিলাম, রাইট? তো এইখানে ছিলাম, তো এখানে আমরা কিওয়ার্ডের উত্তরটা দিয়ে দেবে। আচ্ছা, ফাইন। আচ্ছা, তো দেখো দি কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট অথবা লাস্ট সেন্টেন্স। যদি ফার্স্ট সেন্টেন্সে চাই তাহলে ফার্স্ট সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স চাইলে লাস্ট সেন্টেন্স। তাহলে আমি ফার্স্ট সেন্টেন্সে চাইছি। তাহলে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য অ্যাবভ টেক্সট ইজ বুক। আমি কিওয়ার্ডটা দিচ্ছি কি বলো? বুক। এই বুক শব্দটাকে একটু তুমি ইনভার্টেড কমা দিয়ে স্পেশাল করে তুলতে পারো, এটা আলাদা লিখতে পারো, এই আরকি। বুক। ইট হেল্পস আস দ্য হেল্পস আস আন্ডারস্ট্যান্ড। পরে একটা প্রশ্ন করেছে, হাউ ডাজ ইট হেল্প আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এই শব্দটি কিভাবে তোমাকে বাক্যের অর্থ বুঝতে সাহায্য করেছে, তার ব্যাখ্যা করো। তাতে 4টা নম্বর। তাহলে ব্যাখ্যা করব। এই ব্যাখ্যাটা আমরা যেকোনো প্যাসেজ আসুক, এই ব্যাখ্যাটা মুখস্থ করে যাব, এই ব্যাখ্যাটা আমরা করে দেব। যেমন, ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস সেন্টেন্স। অ্যাগেন দ্য কিওয়ার্ড ইজ ইম্পর্ট্যান্ট বিকজ ইট ইজ নিডেড ফর দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। তাছাড়া এই শব্দটি গুরুত্বপূর্ণ, কেননা এই শব্দটি আমাদের এই বাক্যের গঠনের জন্য দরকার। উই ক্যান নট থিঙ্ক দ্য ডিকশন অফ দ্য সেন্টেন্স, আমরা বাক্যটির রচনা শৈলীর কথা কল্পনাও করতে পারি না উইদাউট দ্য ওয়ার্ড। সো কি বলো, এই যে তোমার বুক, এখানে বুকটা লিখে দেবা। বুক ইজ দ্য কিওয়ার্ড ইন দিস সেন্টেন্স। তাই বই হচ্ছে এই শব্দের কিওয়ার্ড। ইন দিস ওয়ে, এভাবে দ্য ওয়ার্ড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরে হচ্ছে সামারি। আমরা সামারি লেখার ক্ষেত্রে অবশ্যই শিরোনাম দিব। তো শিরোনাম হচ্ছে মেইন যে আইডিয়াটা রয়েছে, সেই আইডিয়াটা শিরোনাম। আমি তোমাকে সামারি লেখার নিয়মটা একটু দেখাই। প্যাসেজের কয়েকটি মানে এই বইয়ের প্যাসেজের কয়েক পেজ পিছনে আসো, এখানে লেখা আছে যেমন সামারি লেখার নিয়ম। দেখো, শর্ট টেকনিক, এই যে বিষয়টা আলোচ্য বিষয়ের শিরোনাম দিবে। আমি এই বিষয়টা কপি করে নিয়ে তোমাকে একটু হাতে কলমে ওখানে বুঝাই দিই আমি। আমাদের আলোচ্য প্যাসেজে চলে আসলাম। আচ্ছা, তো আমাদের প্রথমে কি করতে হবে? আমরা ইদারটা মাঝখান বরাবর লিখব পরীক্ষায়। এরপর আমরা আলোচ্য বিষয়ের শিরোনাম দিবে। তো আলোচ্য বিষয়ের শিরোনামটা মেইন আইডিয়া যেটা ছিল, আমাদের মেইন আইডিয়া ছিল রিডিং এ বুক। তাহলে আমরা এখানে আলোচ্য বিষয়ের শিরোনাম আসবে। আলোচ্য বিষয়ের শিরোনাম হচ্ছে আমাদের কি বলো? রিডিং অফ এ গুড বুক। রিডিং অফ এ গুড বুক। আন্ডারলাইন করতে পারো, আন্ডারলাইন নাও করতে পারো। আন্ডারলাইন না করাই ভালো। আমি আন্ডারলাইন করলাম না। গেল। এটা হচ্ছে শিরোনাম। তারপর লিখবা, দ্য গিভেন টেক্সট ডিলস উইথ, প্রদত্ত প্যাসেজটি আলোচনা করেছে। কি নিয়ে আলোচনা করেছে? আলোচনা করেছে রিডিং অফ এ গুড বুক। একটি ভালো বই নিয়ে আলোচনা করেছে। এরপর এখানে প্যাসেজ থেকে উল্লেখযোগ্য 2টি বাক্য লেখো। তারপরে ইন ফাইন লিখে ইট ক্যান বি সেড দ্যাট, প্যাসেজের শেষটা লিখে দাও। তো আমরা এইভাবে না লিখেও আমরা কি করতে পারি? ওই যে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া নিয়েছি না? 4টা সাপোর্টিং আইডিয়া নিয়েছিলাম। এই 4টা সাপোর্টিং আইডিয়াকে তুমি যদি একটা প্যাসেজ আকারে সাজিয়ে দাও, তাহলে সেটা সামারি হয়ে যাবে। এই দেখো, এখানে আমি এভাবে সাজিয়ে দেবো। এটা হচ্ছে বেস্ট সিস্টেম। এতে শিক্ষকরা খুশিও হন, কেননা সামারি করার নিয়মটাই এই, যেটা হচ্ছে তোমাকে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াকে খুঁজে নিতে হবে। আশা করি তোমরা এভাবে সামারি করে দেবে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, তেমন আগে পরে কিছুই পড়োনি, মানে একেবারে শেষ মুহূর্তে জাস্ট 0 থেকে
প্রস্তুতি নিচ্ছ, তাদের জাস্ট 5 থেকে 6 দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো, তেমন একটি সাজেশনসই আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশনসই তোমাদেরকে আমি প্রদান করছি। আমরা এখানে যেমন মনে করো প্যাসেজে 20 মার্কস রয়েছে, তার জন্য যে 4 টি প্রশ্ন আসে, 4 টি প্রশ্নের জন্য আমাদের কোয়েশ্চেনের জন্য 5 টা ফর্মুলা, ওয়ার্ড মিনিং এর জন্য 7 টা ফর্মুলা, তারপর মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক। পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই। জাস্ট এই একটা টেকনিক পড়লে, আর সামারিতে একটা টেকনিক। এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন। আর মাত্র 5 টা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো। প্যাসেজ সাধারণত কমন বাঁধে না। তবে 5 টা যে 5 টা আমি দিব, এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে। তবে না বাঁধলেও যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও, সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে। এরপর আমাদের মূলত পাস করার জন্য, অনার্সে পাস করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার। ট্রাস্ট মি, তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো, তাহলে কিন্তু পাস করাটা অনেকটাই মুশকিল হয়ে যায়। আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি। তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি। তোমরা জাস্ট দেখো প্রত্যেকটা আইটেমের জন্য আমার এই সাজেশনসে কি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত টেকনিক রয়েছে। মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে। তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে। তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারব না রুলস পড়তে, তাহলে মাত্র 93 টি প্রশ্ন আমি সেন্টেন্স কারেকশনের উপর দিয়েছি। জাস্ট এই 93 টি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে। তারপর ডব্লিউএস কোয়েশ্চেনের জন্য 75 টি, রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য 141 টি, আর্টিকেলের জন্য 12 টি, রিয়ারেঞ্জ এর জন্য 91 টি, পাংচুয়েশন এর জন্য 7 টি এবং অ্যান্টোনিম সিনোনিম এর জন্য আমি যে সাজেশনস গুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ। দেখো এই ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি। কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো, তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে। সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো। তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি। এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে। যেমন প্যারাগ্রাফ, এসে, অ্যাপ্লিকেশন, লেটার, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, নোটিশ। এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছেই, যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো। পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেয়া রয়েছে। অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয়। আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না। তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায়, আ তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয়। আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প, অল্প করে, এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো। যদি ৭ দিন বা ৫ থেকে ৬ দিনও যদি তুমি ইউজ করতে পারো, টোটাল 100% তুমি যদি পড়তে নাও পারো, তুমি যদি এর 50% ও পড়তে পারো, আমি নিশ্চিত তুমি পাস করে যাবে ইনশাআল্লাহ। সো এই সাজেশনসটি তুমি অতি সত্বর অর্ডার করে ফেলো। পরীক্ষার যেহেতু সময় কম, সাজেশনসটির মূল্য হচ্ছে ৳৪০০। আ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যেকোনো প্রান্তে পৌঁছে দিতে পারি। তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। 01843852361, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে, বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ। তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে। আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না। এর জন্য বলব একটু এসএমএস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায়। তো খুবই দ্রুততর সময়ে তুমি অর্ডার করে ফেলো। তুমি পূর্ণাঙ্গ তোমার যে আ সাজেশনস এর ক্লাস তো পাচ্ছ তুমি। দেখে, দেখে পড়ে নিতে পারবে। তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে, করতে আমার তো সময় লাগছে। তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে। তুমি যদি একবারে সাজেশনস গুলো নিয়ে পড়তে পারো, সেটা তো ভালোই হয়। কারণ ফোন থেকে দেখে, দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া, মানে বইটা তো একটা কাগজ, তাই না? এটা হাতে রেখে পড়া, এটা অন্যরকম ব্যাপার। সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো। আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই। আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই, শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকেই ভর্তি হয়েছে মোটামুটি। তো তারা মাত্র ১ম ১০ টি ক্লাস করেই তাদের পাসের কিন্তু আ একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাস করে যাবে, সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাআল্লাহ। এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও, তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও, যেহেতু এখন আ অ এট লিস্ট ১০ টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা যে ১০ টা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার আম আ গ্রুপে আছে। আমাদের যে Facebook গ্রুপে ক্লাসটা হয়, সেখানে ক্লাসগুলো আছে। তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে, দেখে নিতে পারবে। আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস, সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে।
তুমি যেহেতু ১০ টি ক্লাস লাইভে করতে পারোনি বা ১০ টি ক্লাসের পরে ভর্তি হচ্ছ, তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি। একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে। একেবারে নামমাত্র কিছু টাকা মূল্যে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি। আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই পাস করে যাবে। অবশ্য ব্যাচের বাইরের যে YouTube, Facebook এর ক্লাসগুলো করছো, এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাস করে যাবা ইনশাআল্লাহ। সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো। তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো, দেখা যায় লাইভে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ভুলগুলো ভাঙাই দিলাম। তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে হতে পারো। খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট WhatsApp এ নক করো। নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই। তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো। আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে। সপ্তাহে তোমার হচ্ছে ৬ দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে, আস্তে ক্লাস করি। কোনো ব্যস্ততা নয়। আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয়, আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নেই। আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সবথেকে বড় সুবিধা। ঠিক আছে? এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে, দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। ভুলগুলো বের করা যায়। সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ। প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে, আমরা ইনশাআল্লাহ পরীক্ষার কমপক্ষে ১০ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব। আমি পরীক্ষার তোমাদের যে ২ তারিখ পরীক্ষা তার কমপক্ষে ১০ দিন বা ১২ দিন আগেই ইনশাআল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে। সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ। তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস তুমি দুটোর জন্যই অথবা যেকোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। WhatsApp এ এই 01843852361 এই নম্বরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি। মানে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই। তো আ যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। তোমরা অনেকেই শেয়ার করো। এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো। তো আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।